গল্প অকালে ঝরে যাওয়া ফুল। লেখক থামেদ হাসান নুবেন। পর্ব ৩ ও শেষ পর্ব। ফ্যানের সাথে ঝুলছে আনিতা। চিৎকার দিয়ে উঠল মাসুদ। পাশে ঘুমিয়ে থাকা মৃণালিনী জেগে গিয়ে বললেন, কি হলো তোমার? আনিতা বলে, চিৎকার দিলে কেন? মাসুদ রুমের চারদিকে চেয়ে দেখলেন। বুঝতে পারলেন তিনি খারাপ স্বপ্ন দেখেছেন। দ্রুত উঠে আনিতার রুমে গিয়ে আনিতাকে দেখে আসলেন। একটা ছোট্ট পুতুল যেন ঘুমিয়ে আছে। নিজের রুমে ফিরে এসে স্ত্রীকে শুধু বললেন, খারাপ কিছু দেখেছি স্বপ্নে। পরক্ষণে আবার ঘুমিয়ে গেলেন। বেশ কিছুদিন পর। সেদিন সকালটা ছিল অন্যরকম। ভোর থেকেই আকাশ কালো মেঘে ঢেকেছিল। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ যেন বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসের মতো শোনাচ্ছিল। ঠিক এমন সময় আনিতার প্রসব ব্যথা উঠে। হাসান, মাসুদ ও মৃণালিনী মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। রক্তশূন্য দুর্বল চিত্তের শরীর কেমন যেন নুয়ে পড়েছে আনিতার। হাসপাতালে যেতেই তাকে স্ট্রেচারে শোয়ানো হল। চতুর্দিকে তাকিয়ে আনিতার দু চোখ কাকে যেন খুঁজতেছে। নিশ্চয়ই ইমতি ছাড়া কেউ নয়। ওটিতে যাওয়ার আগে মাসুদের হাত ধরে আনিতা বলল, ভাইয়া, জানি না আমার কি হবে। যদি খারাপ কিছু হয় আমাকে মাফ করে দিও। আর ইমতি যদি কখনো আসে তাহলে বইল আমি শেষ অবধি তার জন্যই অপেক্ষা করেছিলাম। কথাগুলো শেষ করেই চোখ বন্ধ করে ফেল সে। ডাক্তাররা দ্রুত তাকে ওটির ভেতরে নিয়ে গেলেন। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে রইল মাসুদ, হাসান আর মৃণালিনী। তিনজনের চোখেই তখন আতঙ্ক। অনেক ঝড়ঝঞ্ঝা, কান্না আর অনিশ্চয়তার পর অবশেষে আনিতার কোল জুড়ে এলো এক ফুটফুটে ছেলে সন্তান। সেদিন হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে মাসুদ আর হাসান যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল। অনেকদিন পর তাদের মুখে হাসি ফুটেছিল। মৃণালিনী তো আনন্দে কেঁদেই ফেলেছিল। 2 দিন হাসপাতালে থাকার পর আনিতাকে বাড়িতে নিয়ে আসা হল। শরীর এখনও খুব দুর্বল। মুখের রং ফ্যাকাশে। কিন্তু বুকের মধ্যে ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরে সে যেন জীবনের নতুন একটা কারণ খুঁজে পেয়েছে। এদিকে এই সুখবরটা হঠাৎ করেই পেয়ে যায় মাহিন। একদিন বিকেলে বাজার থেকে ফেরার পথে গ্রামেরই এক লোকের মুখে শুনে সে থমকে দাঁড়ায়। শুনছ? আনিতা ভাবির একটা ছেলে হইছে গি। কথাটা শুনেই মাহিনের বুকের ভেতরটা কেমন করে উঠল। অনেকদিন ধরে সে খবর নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মাসুদ আর হাসানের কারণে কখনো সুযোগ হয়নি। যার কাছে সে খবরটা শুনল তার শ্বশুরবাড়ি ছিল আনিতাদের বাড়ির ওইদিকে। সেদিন আর নিজেকে সামলাতে পারল না। পরদিন খুব সকালেই বাজারে গেল সে। ছোট্ট বাবুর জন্য কিনো নরম তুলতুলে কয়েকটা জামা, ছোট্ট জুতা, রঙিন খেলনা, একটা নীল রঙের কম্বল। সাথে নীল আপেল, কমলা, আঙুর, ডালিম আর কিছু পুষ্টিকর খাবার। সবকিছু একটা বড় ব্যাগে ভরে রওনা দিল আনিতাদের বাড়ির দিকে। বাড়ির উঠানে পা রাখতেই হাসান তাকে দেখে রেগে আগুন হয়ে গেল। তুমি আবার এখানে কেন আসছ? তোমার ভাই আমার বোনের জীবন শেষ করছে, আর তুমি এখন কোনো মুখ দেখাইতে আইছ? মাহিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কোনো উত্তর দিল না। শুধু কাপা গলায় বলল, ভাই, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি শুধু আমার ভাইয়ের ছেলেটারে একবার দেখতে আইছি। আমারে একটু দয়া করেন। একটু কোলে নিতে দেন ঘ। হাসান আরও কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই ভেতর থেকে বের হয়ে এলো মাসুদ। সে কিছুক্ষণ মাহিনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, হাসান, থাম। ছেলেটার কি দোষ? সব দোষ কি ওর? হাসান বিরক্ত মুখে সরে দাঁড়াল। মাহিন যেন হাফ ছেড়ে বাঁচল। ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল সে। বিছানার উপর শুয়ে আছে ছোট্ট বাবু। পাশে আধশোয়া হয়ে আছে আনিতা। অনেকদিন পর মাহিনকে দেখে আনিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু স্বরে বলল, তুমি? মাহিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখ দুটো ভিজে গেছে। ভাবি, আমি শুধু বাবুটারে দেখতে আইছি। তোমার ভাইয়া কেমন আছে? মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, দীর্ঘদিন ধরে তার সাথে যোগাযোগ নেই। নাম্বার বন্ধ করে রেখেছে। অনেকদিন আগে একবার কল দিছিল অন্য নাম্বারে। এরপর সেই নাম্বারে আমরা ডায়াল করেছি, কিন্তু নাম্বার বন্ধ। জানি না কেমন আছে। আনিতা কিছু বলতে গিয়েও বলল না। শুধু ছেলেটাকে আস্তে করে তার দিকে এগিয়ে দিল।
কাপা হাতে শিশুটাকে কোলে নীল মাহিন। ইমতি কারাগারে যাওয়ার পর তার মোবাইলটা জব্দ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। ইমতি কারাগারে যাওয়ার পর বাড়িতে একদিন কারা কর্তৃপক্ষের একটি অস্থায়ী নাম্বার দিয়ে বাড়িতে কল দিয়েছিল। যেই নাম্বারে শুধু কল দেওয়া যায় কিন্তু কল আসে না। তাছাড়া ইমতির আম্মু হার্টের রোগী, তাই ইমতি কারাগারে যাওয়ার কথা বলেনি। শুধু বলেছিল আমি ব্যবসার কাজে খুব ব্যস্ত, কবে আবার যোগাযোগ হবে বলতে পারি না। এরপর আর ইমতি বাসায় কল দেয়নি। বাচ্চাটা কোলে নিতেই মাহিনের মুহূর্তেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ছোট্ট গালে দুটো মৃদু চুমু খেয়ে ফিসফিস করে বলল, একদম ভাইয়ার মতো হয়েছে গু। কথাটা শুনে আনিতার বুকটা কেঁপে উঠল। তবুও সে কিছু বলল না। অনেকদিন পর সেদিন মাহিন আর আনিতার অনেক কথা হল। শৈশবের কথা, গ্রামের কথা, ছোট্ট বাবুর ভবিষ্যতের কথা। কথা বলতে বলতে কখন যে আনিতার মুখে একটু হাসি ফুটে উঠেছিল সে নিজেও বুঝতে পারেনি। বিদায় নেওয়ার সময় মাহিন দ্বিধাভরা কণ্ঠে বলল, আমি আবার আসতে পারি? যদি তুমি অনুমতি দাও ভাবি। আনিতা কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। কিন্তু তার নীরবতাকে না বলা মনে হয়নি মাহিনের। এরপর কয়েকদিন পরপরই আসতে লাগল সে। কখনো ফল নিয়ে আসে, কখনো বাবুর জন্য নতুন খেলনা, কখনো ছোট্ট একটা টুপি, আবার কখনো শুধু খালি হাতে এসে ঘণ্টার পর ঘণ্টা বাবুকে কোলে নিয়ে খেলা করে। মাহিন আসলে বাবুটাও যেন খুশি হয়ে যেত। আর আনিতা, সে ধীরে ধীরে আগের মতো হতে শুরু করল। অনেকদিন ধরে যার মুখে হাসি ছিল না সেই মুখে আবার একটু একটু করে আলো ফিরতে লাগল। মাহিন মজার গল্প করত, বাবুকে নিয়ে নানান দুষ্টুমি করত। আর আনিতা মাঝে মাঝে না চাইলেও হেসে ফেলত। দূর থেকে সবকিছু লক্ষ্য করত মাসুদ। তার পাশে দাঁড়িয়ে থাকত মৃণালিনী। একদিন বিকেলে মৃণালিনী ধীরে ধীরে বলল, শুনছ, খেয়াল করছ? মাহিন আসার পর আনিতা আগের চেয়ে অনেক বেশি হাসে গি। মাসুদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর গলায় বলল, অতিরিক্ত ভাইব না। এসব আদিক্ষেতা আমার একদম বিরক্ত লাগে। কথাটা বললেও সে নিজেও জানত মাহিন আসার পর তার বোনটা সত্যিই একটু ভালো আছে। আর এই সত্যটা সে যতই লুকাতে চায়, নিজের মন থেকে লুকাতে পারে না। একদিন আসরের নামাজের পর গ্রামের মসজিদের খতিব সাহেব মাসুদকে ডেকে নিলেন। খতিব সাহেব সম্পর্কে আনিতার মামা। ছোটবেলা থেকেই তিনি আনিতাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। মসজিদের বারান্দায় বসে কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাসুদ, তোর বোনের কষ্ট আমি আর দেখতে পারতেছি না গি। মাসুদ মাথা নিচু করে রইল। খতিব সাহেব আবার বললেন, মানুষের জীবন শুধু অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য না। যে মানুষ তোর বোনকে সুখ দিতে পারে নাই, তার স্মৃতি বুকে নিয়ে তোর বোন আর কতদিন কাঁদবে? মাসুদ ধীর কণ্ঠে বলল, মামা, ডিভোর্সের কথা ভাবলেই বুকটা কেমন করে উঠে। বোনটা তো এখনও ওরে অনেক ভালোবাসে। খতিব সাহেব মমতাভরা চোখে তাকিয়ে বললেন, ভালোবাসা সবসময় মানুষকে সুখ দেয় না বাবা। কখনো কখনো মুক্তি দেওয়াটাও ভালোবাসা হয়। যতদিন সম্পর্কের এই নামটা থাকবে ততদিন আনিতা ইমতিকে ভুলতে পারবে না। তুই ওরে নতুন করে বাঁচার সুযোগ দেখি। কথাগুলো মাসুদের বুকের ভেতর গেঁথে গেল। সেদিন বাড়ি ফিরে সে মৃণালিনী আর হাসানকে সব খুলে বলল। মৃণালিনী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি অনেক দিন ধরেই ভাবছি। আনিতা বাইরে হাসলেও রাতে এখনও কাঁদে। এইভাবে আর কতদিন? হাসানও মাথা নেড়ে বলল, ভাই, বোনটার একটা নতুন জীবন দরকার। সেদিন রাতেই তারা তিনজন আনিতার ঘরে গেল। বিছানার পাশে বসেছিল আনিতা, কোলে তার ছোট্ট ছেলেটা। মাসুদ ধীরে ধীরে বলল, আনিতা, তোর সাথে একটা কথা আছে গি। আনিতা ভাইয়ের মুখের দিকে তাকাল। মাসুদ কিছুক্ষণ থেমে বলল, তুই ইমতিকে ডিভোর্স দে গে। কথাটা শুনেই আনিতা যেন পাথর হয়ে গেল। কয়েক মুহূর্ত পর কাপা গলায় বলল, ভাই, তুমি কি বলতেছ? আমি এত সহজে সব ভুলে যামু? মৃণালিনী এগিয়ে এসে তার হাত ধরল। ভুলতে বলছি না আনিতা, শুধু কষ্টের শিকলটা খুলে ফেলতে বলছি গু। আনিতা মাথা নেড়ে কাঁদতে লাগল। না ভাবি, আমি পারব না।
কাগজে সই করলে কি মানুষ মন থেকে মুছে যায়? মাসুদের চোখও ভিজে উঠল। তবু নিজেকে শক্ত করে বলল, আমরা তোর শত্রু না বোন। আমরা শুধু চাই তুই আবার হাসতে শিখ, এভাবে আর কষ্ট পেতে না গি। এরপর কয়েকদিন কেউ আর ডিভোর্সের কথা তুলল না। কিন্তু আনিতা নিজেই বদলে যেতে লাগল। রাতে ছেলেকে বুকে জড়িয়ে ভাবত, নিজের অতীতের কথা মনে পড়ত, ইমতির স্মৃতি মনে পড়ত, আর ভাবত, যে মানুষটা এত দূরে চলে গেছে, তার জন্য আর কতদিন নিজের জীবনটা থামিয়ে রাখবে? মনে দুটানার এক ঢেউ বইত আনিতার। কখনো মনে হতো ইমতি একদিন আসবে, কিন্তু পরক্ষণে তার মন বলত যে মানুষটা আমাকে রেখে দূর দেশে বিয়ে করে তার মতো মানুষের জন্য নিজেকে অপেক্ষায় রাখব আমি। স্মৃতি থেকে মুছতে গেলেও তো ডিভোর্সের মতো একটা মাধ্যম দরকার। ইউনিয়নের চেয়ারম্যান রোহিত মিয়া, বয়স ৫০-এর কোঠা পার হবে ভাব। বছর খানেক হল রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছেন। এলাকায় ব্যাপক সুনাম আছে রোহিতের। টানা ৩ টার্মের চেয়ারম্যান তিনি। রোহিত মিয়ার বাড়ি থেকে পরিষদ কার্যালয়ে যেতে হলে আনিতাদের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। ইদানিং রোহিত মিয়া পরিষদে যেতে হলে প্রায় সময় আনিতাদের বাড়ির সামনে দাঁড়ান। বিশেষ করে আনিতা যে রুমে থাকে সে রুমের দিকে বিশেষ দৃষ্টি থাকে তার। আনিতা কয়েকদিন বিষয়টা লক্ষ্য করলেও তেমন গুরুত্ব দেয়নি। মাসুদের নজরেও ব্যাপারটা এসেছিল কিন্তু তেমন আমলে নেয়নি। রোহিত মিয়া কেমন যেন ভাবার্তুর দৃষ্টিতে আনিতা যে রুমে থাকে সে রুমের দিকে তাকিয়ে থাকেন। আনিতা রুম থেকে বের হলেই আনিতার দিকে দৃষ্টি দেন রোহিত মিয়া। আনিতার চোখ আর রোহিত মিয়ার চোখ একসাথে পড়লেই সটকে পড়েন রোহিত। মাঝে মাঝে মাসুদকে আনিতার ব্যাপারে জিজ্ঞাসা করেন রোহিত চেয়ারম্যান। কিন্তু এই জিজ্ঞাসা, বাড়ির সামনে তাকানো, এসব যে একদিন কিসের রূপ নিবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি মাসুদ। একদিন সন্ধ্যাবেলা মাসুদ তখন বাজারে হাসান শহরে গেছিল ব্যক্তিগত কাজে। বাড়িতে শুধু মৃণালিনী ও আনিতা। আর সেদিনই এক ভোরবেলা, সূর্যের আলো তখনও পুরোপুরি ওঠেনি। আনিতা ধীরে ধীরে মাসুদের ঘরে এসে দাঁড়াল। মুখে ক্লান্তির ছাপ, চোখ দুটো লাল। মাসুদ সবে মাত্র নামাজ পড়ে এসে রুমের বৈঠকখানায় বসলেন। সে নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভাই, কাগজগুলো আনো, আমি সই করব। মাসুদ কিছু বলল না, শুধু চোখের পানি লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েকদিন পর একজন আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের কাগজ তৈরি হল। কাপা হাতে আনিতা কাগজের দিকে তাকিয়ে রইল। কত স্মৃতি, কত স্বপ্ন, কত না বলা কথা, সবকিছু যেন কয়েকটা পাতার মধ্যে বন্দী হয়ে গেছে। কলমটা হাতে নিতে গিয়ে তার হাত কেঁপে উঠল। চোখ ঝাপসা হয়ে এল। তবু নিজের মনকে শক্ত করে অবশেষে সই করে দিল সে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কাগজের উপর। কেউ কিছু বলল না। ঘর জুড়ে শুধু নীরবতা নেমে এল। এরপর সেই কাগজ পাঠানো হলো অস্ট্রেলিয়ায়। কারাগারের ভেতরে একদিন জেলের ডেপুটি জেলার রায়ান স্মিথ এসে ইমতির হাতে একটা খাম তুলে দিল। ইমতি অবাক হয়ে খামটা খুলল। প্রথম পাতার উপরে বড় করে লেখা, তালাকনামা গি। শব্দটা পড়তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তারপর নিচে চোখ যেতেই সে দেখল আনিতার স্বাক্ষর। মুহূর্তের মধ্যে যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। সে অবিশ্বাসের চোখে বারবার কাগজটা দেখতে লাগল। তারপর হঠাৎ করেই পাগলের মতো চিৎকার করে উঠল, না, না, আনিতা, তুমি এটা করতে পারো না। তার কণ্ঠ কারাগারের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। সে কাগজটা বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। এতদিন সে ভেবেছিল, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন দেশে ফিরে গিয়ে সব বুঝিয়ে বলবে। কিন্তু আজ সব শেষ হয়ে গেছে। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা আজ তাকে কাগজে-কলমে পর করে দিয়েছে। ইমতি মাটিতে বসে পড়ল। 2 হাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে লাগল। কিন্তু তার কিছুই করার ছিল না। কিছুই না। শুধু বুকভরা কষ্ট নিয়ে কারাগারের সেই অন্ধকার ঘরে আরও একা হয়ে বেঁচে থাকা ছাড়া। ইমতির মনে হচ্ছিল কারাগারের দেয়ালগুলো যেন হঠাৎ আরও ভারী হয়ে গেছে। সেদিন রাতে বহু কষ্টে কারা কর্তৃপক্ষের কাছ থেকে কয়েক মিনিটের জন্য ফোন ব্যবহারের অনুমতি পেল সে। প্রথমেই মাহিনের নম্বর ডায়াল করল। 1 বার, 2 বার,
3 বার। কিন্তু প্রতিবারই একই উত্তর ভেসে এল। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে গি। ইমতি জানত না, কয়েক মাস আগেই মাহিনের পুরনো সিমটি নষ্ট হয়ে গিয়েছিল। পরে সে নতুন সিম তুলেছিল, কিন্তু সেই নম্বর আর ইমতির কাছে পৌঁছায়নি। মাহিনও চেষ্টা করেছিল নতুন নাম্বার ইমতির কাছে পৌঁছাতে, কিন্তু ইমতির নাম্বার বন্ধ ছিল। এদিকে কারাগারে যাওয়ার প্রথম দিকে ইমতি যেই নাম্বারে বাড়িতে কল দিয়েছিল সেটিতেও মাহিন কল করতে পারেনি, কারণ ওটা ছিল অস্থায়ী কারা কর্তৃপক্ষ নাম্বার, যেটি দিয়ে কল দেওয়া যায় কিন্তু রিসিভ করা যায় না। ফোনটা কানে ধরে কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল ইমতি। তার মনে হচ্ছিল নিজের আপন মানুষগুলোর কাছ থেকেও সে যেন 1000 মাইল দূরে সরে গেছে। ফোনের সময় শেষ হয়ে গেলে ধীরে ধীরে সেটি নামিয়ে রাখল। সেদিন রাতে কারাগারের ছোট্ট বিছানায় শুয়ে অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়েছিল সে। চোখের কোণ বেয়ে নির্বে পানি গড়িয়ে পড়ছিল। কয়েকদিন পর আবারও ফোন করার সুযোগ পেল ইমতি। এবার সে সরাসরি আনিতার নম্বর ডায়াল করল। বুকের ভেতর তখন অদ্ভুত এক আশা। হয়তো আজ কথা হবে। হয়তো আনিতা ফোন ধরবে। হয়তো সবকিছু খুলে বলতে পারবে। কিন্তু না, ফোনটি বন্ধ। আবার চেষ্টা করল, তবুও বন্ধ। ইমতি জানত না, ডিভোর্সের কাগজে স্বাক্ষর করার পর আনিতা নিজের পুরনো সিমটি বন্ধ করে রেখেছিল। যে নম্বরের দিকে একসময় দিনরাত তাকিয়ে থাকত, সেই নম্বর আর কখনো চালু করেনি। দ্বিতীয়বারও ব্যর্থ হয়ে ফোনটা নামিয়ে রাখল ইমতি। তার বুকের ভেতরটা হুহু করে উঠল। মনে হল পৃথিবীতে তার আর কেউ নেই। একদিকে লোহার শিকল, অন্যদিকে হারিয়ে যাওয়া সম্পর্ক। কথা বলতে না পেরে, নিজের সত্যিটা কাউকে জানাতে না পেরে, ইমতি আরও গভীর এক নিঃসঙ্গতার মধ্যে ডুবে যেতে লাগল। কারাগারের প্রতিটি রাত তখন তার কাছে এক একটা দীর্ঘ শাস্তির মতো মনে হতো। শুধু আইন তাকে শাস্তি দিচ্ছিল না, নিজের ভুল, নিজের অতীত আর নিজের হারিয়ে ফেলা ভালোবাসাও প্রতিদিন তাকে একটু একটু করে পুড়িয়ে দিচ্ছিল। ডিভোর্সের কাগজে সই করার পর কয়েকদিন যেন একেবারেই বদলে গেল আনিতা। যদিও সে নিজের ইচ্ছেতেই সই করেছিল, তবুও বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগত। বিকেল হলেই বারান্দার এক কোণে বসে থাকত। কখনো দূরের আকাশের দিকে তাকিয়ে থাকত। কখনো নিজের ছেলেটাকে বুকে জড়িয়ে নিঃশব্দে কাঁদত। মৃণালিনী কয়েকবার জিজ্ঞেস করেছিল, আনু, তুমি কি এখনও ওর কথা ভাবো? আনিতা মৃদু হেসে বলেছিল, মানুষ কি চাইলেই সব ভুলে যেতে পারে ভাবি? তারপর আবার চুপ হয়ে যেত। মাসুদ দূর থেকে বোনের এই নীরবতা দেখত। কিছু বলতে পারত না। শুধু বুকের ভেতরটা হাহাকার করে উঠত। এমন সময় আবার নিয়মিত আসতে শুরু করল মাহিন। সে যেন বুঝতে পেরেছিল, আনিতা বাইরে যতই শক্ত থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে এখনও অনেক ভেঙে আছে। তাই প্রতিবার আসার সময় বাবুর জন্য কিছু না কিছু নিয়ে আসত। কখনো রঙিন গাড়ি, কখনো ছোট্ট ফুটবল, কখনো আবার ফলমূল আর চকোলেট। বাড়িতে ঢুকেই সে সোজা বাবুর কাছে চলে যেত। এই যে আমার ছোট্ট বাবু, দেখো তোমার জন্য কি আনছি। বাবুও ধীরে ধীরে মাহিনকে চিনে ফেলেছিল। মাহিনকে দেখলেই হাত পা নাড়ত, হাসত। সেই হাসি দেখে আনিতার ঠোঁটেও অজান্তে হাসি ফুটে উঠত। মাহিন তখন মজা করে বলত, ভাবি দেখছেন, বাবু কিন্তু আমাকে বেশি পছন্দ করে কি। আনিতা অনেক দিন পর একটু হেসে ফেলত। তুমি বেশি আদর করো তাই। এই দৃশ্যগুলো দূর থেকে দেখত মৃণালিনী। তার ভালো লাগত। মাসুদেরও ভালো লাগত। কিন্তু একজন মানুষ এই বিষয়টা সহজভাবে নিতে পারছিল না। সে হল হাসান। একদিন বিকেলে মাহিন চলে যাওয়ার পর হাসান রাগী গলায় বলল, ভাই, একটা কথা বলি। ইমতির সাথে তো আপার কোনো সম্পর্ক নাই। তাহলে মাহিন এত ঘন ঘন এখানে আসে কেন? মাসুদ চুপচাপ তার কথা শুনল। হাসান আবার বলল, আজ খেলনা আনতেছে, কাল ফল আনতেছে। মানুষ কি বলবে? মাসুদ এবার ধীরে ধীরে তার দিকে তাকাল। শান্ত গলায় বলল, মানুষ কি বলবে সেটা নিয়ে আমি ভাবি না। আমি দেখি মাহিন কোনোদিন আমাদের কোনো অসম্মান করছে কিনা, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে কিনা গে। আমি এসব মাহিনের মাঝে পাইনি। হাসান চুপ করে রইল। মাসুদ আবার বলল, আর একটা কথা, তুই খেয়াল করছিস? মাহিন আসলে আনিতা একটু হাসে। বাবুকে নিয়ে খেলা করলে ওর মনটা একটু ভালো হয়। তাহলে মাহিন আসলে সমস্যা কোথায়?
হাসান কিছু বলতে গিয়েও থেমে গেল। আসলে সেও বিষয়টা খেয়াল করেছে। অনেকদিন ধরে যে বোনটা শুধু কাঁদত, সে এখন মাঝে মাঝে হাসে, বাবুকে নিয়ে খেলে, মাহিনের সাথে দু-একটা গল্প করে। এসব দেখে হাসানেরও ভালো লাগে। কিন্তু সে মুখে কিছু স্বীকার করতে চায় না। রাগী গলায় শুধু বলল, আমি শুধু চাই আনু আর কষ্ট না পাকু। মাসুদ মুচকি হাসল। আমরাও তাই চাই উ। এরপর থেকে হাসান আর কিছু বলল না। শুধু দূর থেকে সবকিছু দেখতে লাগল। আর এভাবেই দিনগুলো কেটে যেতে লাগল। মাহিন আসত, বাবুকে কোলে নিয়ে খেলত, আনিতাকে হাসানোর চেষ্টা করত। আর আনিতা, সে ধীরে ধীরে আবার বাঁচতে শিখছিল। যদিও বুকের ভেতর কিছু ক্ষত কখনো পুরোপুরি শুকায় না, তবুও মানুষ বেঁচে থাকার জন্য একসময় হাসতে শিখে যায়। একদিন সন্ধ্যাবেলা মাসুদ তখন বাজারে, হাসান শহরে গেছিল ব্যক্তিগত কাজে। বাড়িতে শুধু মৃণালিনী ও আনিতা। ইউনিয়ন চেয়ারম্যান রোহিত মিয়া খবর পাঠালেন মাসুদকে তার বাড়িতে যেতে হবে। মাসুদ কিছুটা অবাক হলেও দ্রুত চেয়ারম্যানের বাড়িতে চলে গেল। কারণ সচরাচর চেয়ারম্যান তাকে ডাকেন না, শুধু দেখা হলে আনিতার হালচাল জিগাইতেন। বিষয়টা মোটেও ভালো ঠেকত না মাসুদের। চেয়ারম্যান সাহেব তখন বারান্দায় বসে চা খাচ্ছিলেন। মাসুদকে দেখে পাশে বসতে বললেন। কিছুক্ষণ গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পর তিনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। মাসুদের দিকে তাকিয়ে ধীর স্বরে বললেন, তোর বোন তো অনেক দিন হল ডিভোর্স হয়েছে গু। মাসুদ মাথা নিচু করে রইল। চেয়ারম্যান আবার বললেন, বাচ্চাটাও এখন একটু একটু হাঁটে। এভাবে আর কতদিন তোর ঘরে তোর বোনরে রাখবি? মাসুদ এবার মাথা তুলে বলল, কিছুটা গম্ভীর ও রাগান্বিত স্বরে বলল, যতদিন লাগে ততদিন রাখমু চেয়ারম্যান সাহেব। ও আমার বোনু, আপনি কেন ডাকছেন সেটা কন। চেয়ারম্যান মৃদু হেসে বললেন, সেটা তো রাখবিই, কিন্তু আমি অন্য কথা বলতেছি। মেয়ে মানুষের একটা নিজস্ব সংসার লাগে, একজন সঙ্গী লাগে। সারা জীবন ভাইয়ের ঘরে থেকে কেউ সুখী হয় না গ। মাসুদ এবার কৌতূহলী হয়ে তাকাল। তবে কি চেয়ারম্যান? চেয়ারম্যান একটু থেমে বললেন, আমি বলি কি, যদি তোদের আপত্তি না থাকে। আমার কেন যেন মনে হয় মাহিনের সাথে তোর বোনের বিয়েটা দিয়ে দেগি। কথাটা শুনে মাসুদ যেন আকাশ থেকে পড়ল। ঘুণাক্ষরেও এমন কথা সে চেয়ারম্যানের মুখ থেকে শুনবে কল্পনাও করেনি। চোখ বড় বড় করে বলল, চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি বলেন? আমি এটা কেমনে মেনে নিব? মাহিন তো ইমুতির ভাই, আপনার কি মাথা খারাপ হইছে? কালসাপের বংশ পরিবার কালসাপই হয়। চেয়ারম্যান হয়তো এমন উত্তরই আশা করেছিলেন, কারণ এমন প্রস্তাব মাসুদ এত সহজে মেনে নিবে না এটা তিনি জানতেন। চেয়ারম্যান দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, মাহিন ইমতির ভাই। কিন্তু মানুষ কি শুধু রক্তের সম্পর্ক দিয়া বিচার করা যায়? মাসুদ কিছু বলল না। কপাল ঘামতেছে মাসুদের। চেয়ারম্যান আবার বলতে লাগলেন, আমি অনেকদিন ধরেই বিষয়টা লক্ষ্য করতেছি। মাহিনের কারণেই তোর বোন নতুন করে বাঁচতে শিখছে। যে মেয়ে সবসময় কাঁদত, সেই মেয়ের মুখে আজ হাসি ফিরছে। তুই নিজেও কি এটা দেখিস নাই? মাসুদ এবার চুপ হয়ে গেল। রাগে ক্ষোভে মুষ্টিবদ্ধ হাতটা কিছুটা নরম হল চেয়ারম্যানের কথায়। সে সত্যিই দেখেছে। মাহিন এলে আনিতা একটু হাসে, বাবুকে নিয়ে খেলে, মন খুলে দুটো কথা বলে। চেয়ারম্যান তার নীরবতা দেখে আবার বললেন, আর একটা কথা মনে রাখিস মাসুদ, একটা মেয়ের অতীত না দেখে যে মানুষ তার বর্তমানকে সুন্দর করে, সুখী করতে পারে, সেই মানুষই তার জীবনের জন্য উত্তম ঘু। মাসুদ গভীর চিন্তায় পড়ে গেল। এই চিন্তা কোনো সাধারণ চিন্তা ছিল না। রাগ, ক্ষোভ, আবাব, বোনের বর্তমান পরিস্থিতিতে মাহিনের অবদান সব মিলিয়ে এক ঘূর্ণায়মান চিন্তার আবহে কিছুক্ষণের জন্য ডুব দিল মাসুদ। অনেকক্ষণ পর ধীরে ধীরে বলল, আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি বিষয়টা ভাবব। চেয়ারম্যান মুচকি হেসে বললেন, ভাবতে থাক, তবে দেরি করিস না। কিছু কিছু সিদ্ধান্ত মানুষের জীবন বদলাইয়া দেয়। আমি হয়তো মাঝে মাঝে তোদের বাড়ির সামনে আনিতাকে দেখতে যেতাম, তোকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করতাম। আসলে কি জানিস, তোর বাবা ছিল আমার খুব কাছের মানুষ।
বাবা, মরা মেয়েটার এমন পরিস্থিতি খুব কাছ থেকে দেখতাম। আর তখনই খেয়াল করলাম মাহিনের বিষয়টা। তুই বাড়িকে গিয়ে ভেবে আমাকে জানাইস। সেদিন ভারী মন নিয়ে বাড়ি ফিরল মাসুদ। রাতের খাবার শেষে নিজের ঘরে বসেছিল। মৃণালিনী বুঝতে পারছিল স্বামী কিছু একটা নিয়ে খুব চিন্তিত। সে পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে? এত চুপচাপ কেন? মাসুদ দীর্ঘশ্বাস ফেলে চেয়ারম্যানের সাথে হওয়া সব কথাগুলো খুলে বলল। সব শুনে মৃণালিনীর চোখ যেন চকচক করে উঠল। সে মৃদু হেসে বলল, জানো, আমিও অনেক দিন ধরে এই কথাটাই ভাবতেছি গু। মাসুদ অবাক হয়ে তাকাল। কি বললা? তুমি এসব ভাবছ? মৃণালিনী একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, কিন্তু তোমার ভয়ে কখনো মুখ ফুটে বলি নাই। দেখো না, মাহিন আসলে আনিতা কেমন বদলে যায়। ওর মুখে হাসি ফুটে। বাবুটাও মাহিনকে খুব পছন্দ করে কি? মাসুদ চুপ করে শুনতে লাগল। মৃণালিনী আবার বলল, আমার মনে হয় মাহিনের মতো মানুষ আনিতাকে অনেক সুখে রাখবে গি। মাসুদ কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, সবই তো বুঝলাম, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি আটকে যাই। কোথায়? মাহিন রাজি হবে? আর আনিতা, ও কি কখনো এই সম্পর্ক মেনে নিবে? মৃণালিনীও এবার চুপ হয়ে গেল। সত্যিই তো, এতদিন যাকে ভাবি বলে ডেকেছে, সে কি একদিন তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? আর আনিতা, সে কি পারবে নিজের অতীতের সব স্মৃতি পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে? প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগল দুজনের মনেই। কিন্তু উত্তর, সেটা তখনও অজানা রয়ে গেল। মাসুদের সাথে মৃণালিনী কথা বলার পর পরের দিন সকালেই মৃণালিনী সিদ্ধান্ত নীল মাহিনদের বাড়িতে যাবে। যেই ভাবা সেই কাজ, মৃণালিনী গেল মাহিনদের বাড়িতে। অনেকদিন পর মৃণালিনীকে দেখে মাহিনের মা খুব খুশি হলেন। আন্তরিকভাবে ঘরে বসালেন। নানা রকম আপ্যায়ন করলেন। আনিতার খোঁজখবর নিলেন। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর মৃণালিনী আস্তে আস্তে মূল প্রসঙ্গে এল। কণ্ঠটা একটু ভারী হয়ে গেল তার। খালাম্মা, একটা কথা ছিল। বল মা। আপনার বড় ছেলের কারণে আমার নন্দের জীবনটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। মেয়েটা বেঁচে থেকেও যেন বেঁচে ছিল না। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, আপনার ছোট ছেলের কারণেই সে আবার একটু একটু করে হাসতে শিখেছে, কথা বলতে শিখেছে, বাঁচতে শিখেছে। মাহিনের মা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। মৃণালিনী আবার বলল, যদি কোনোদিন মাহিন আর আনিতার সংসার হয়, আমার মনে হয় মেয়েটা নতুন করে জীবনটা খুঁজে পাবে। কথাটা শুনে মাহিনের মা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, সত্যি কথা বলতে কি মা, আমিও বিষয়টা কয়েকবার ভাবছি। মাহিন ছেলেটা আনিতার জন্য অনেক কিছু করছে। আমিই প্রস্তাবটা দিতাম, কিন্তু তোমার হাসব্যান্ডের ভয়ে মুখ খুলিনি। আমি মাহিনের সঙ্গে কথা বলি। আল্লাহ ভালো কিছু লিখে রাখলে ব্যবস্থা হইয়া যাইব। মৃণালিনীর বুকটা হালকা হয়ে গেল। সেদিন বিকেলেই মাহিনের মা বিষয়টা নিজের ভাই, অর্থাৎ মাহিনের মামার সঙ্গে আলোচনা করলেন। সব শুনে মামাও খুশি হলেন। বললেন, দেখো বুবু, ঘরের মেয়ে যদি ঘরেই রাখতে পারো তাহলে বড্ড ভালো হয়। তিনি আরও বললেন, আমার তো মনে হয় খুবই ভালো হবে। দুজনেই ভালো মানুষ। আল্লাহ চাইলে সুখেই থাকবে। অতঃপর একদিন মাহিনের মা ও মাহিনের মামা একসঙ্গে মাহিনের কাছে গেলেন। মাহিন তখন উঠোনে বসেছিল। মায়ের মুখের গাম্ভীর্য দেখে সে কিছুটা অবাক হল। মাহিনের মা ধীরে ধীরে পুরো বিষয়টা খুলে বললেন। কথাগুলো শেষ হতেই মাহিন যেন আকাশ থেকে পড়ল। কি বলতেছ আম্মা? যা বলতেছি ঠিকই বলতেছি বাবা। মাহিন মাথা নেড়ে বলল, না, এটা কোনোদিন সম্ভব না। কেন সম্ভব না? কারণ উনি আমার ভাবি। আমি তাকে সবসময় ভাবি হিসেবেই দেখছি। মাহিনের মামা তাকে বোঝানোর চেষ্টা করলেন। বাবা, এখন তো তাদের ডিভোর্স হয়ে গেছে। শরীয়ত আর সমাজ দুই দিক দিয়াই কোনো বাধা নাই। কিন্তু মাহিন রাজি হল না। সে বলল, না মামা, এই কথা আর বলবেন না। আমি এই বিষয়ে চিন্তাও করতে পারব না। মাহিনের মা চোখে পানি নিয়ে বললেন, তোর ভাই যে ভুল করছে তার প্রায়শ্চিত্ত যদি তুই করতে পারতি। মাহিন মাথা নিচু করে রইল। কিন্তু তবুও কোনো সম্মতি দিল না।
শেষ পর্যন্ত সে আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে গেল। অন্যদিকে মৃণালিনীও চুপ করে বসেছিল না। সে সরাসরি বিয়ের কথা না তুললেও আনিতার মন বোঝার চেষ্টা করতে লাগল। কখনো মাহিনের প্রশংসা করত, কখনো বলত, ছেলেটা সত্যিই অনেক ভালো। কখনো বলত, সবাই কি আর অন্যের সন্তানের জন্য এত মায়া দেখায়? আনিতা এসব কথার জবাবে প্রথমে কিছু বলত না, শুধু নীরবে শুনত। তবে মৃণালিনী লক্ষ্য করল, মাহিনের কথা উঠলেই আনিতার মুখে এক ধরনের কোমলতা ফুটে ওঠে। একদিন মৃণালিনী হালকা হেসে বলল, মাহিন না আসলে বাবু কেমন যেন মন খারাপ করে থাকে, তাই না? আনিতা কিছুক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলল, বাবু তো ওকে খুব পছন্দ করে। কথাটা বলেই সে অন্যদিকে তাকাল। কিন্তু সেই একটুকু উত্তরই মৃণালিনীর জন্য যথেষ্ট ছিল। সেদিন ঘর থেকে বের হওয়ার সময় মৃণালিনীর মনে হল, আনিতা মুখে কিছু না বললেও মাহিনের প্রতি তার মনে সম্মান, বিশ্বাস আর এক ধরনের নির্ভরতা তৈরি হয়েছে। আর হয়তো এই নির্ভরতাই একদিন তাদের জীবনের নতুন অধ্যায়ের দরজা খুলে দিতে পারে। মাহিনের মা ও তার মামা সেদিন বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই মাহিন কেমন যেন বদলে গেল। আগের মতো আর হাসিখুশি থাকত না, চুপচাপ হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, সে মাসুদদের বাড়িতে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিল। নিজেকে সে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল। এদিকে একদিন মৃণালিনী মাসুদকে বলল, শোনো, শুধু মাহিনকে বুঝালে তো হবে না, তোমার বোনের মনেও কি আছে সেটা জানা দরকার। মাসুদ কিছুটা ইতস্তত বোধ করল। না, এসব কথা আমি কিভাবে বলবো? না বললে হবে? মেয়েটার ভবিষ্যতের প্রশ্ন। অবশেষে মৃণালিনীর জোরাজুরিতে একদিন রাতে তারা দুজনে আনিতার ঘরে গেল। বাবু তখন ঘুমিয়েছিল। আনিতা বিছানার একপাশে চুপচাপ বসেছিল। প্রথমে তারা সাধারণ কিছু কথা বলল, শরীরের খোঁজখবর নিল, বাবুর কথা বলল। এরপর ধীরে ধীরে মৃণালিনী মূল প্রসঙ্গে এল। কণ্ঠ নরম করে বলল, আনিতা, একটা কথা ছিল। কি কথা ভাবি? রাগ করো না, আগে পুরোটা শোনো। এরপর মৃণালিনী ধীরে ধীরে মাহিনের প্রসঙ্গ তুল। আর যখন বিয়ের ইঙ্গিতপূর্ণ কথাগুলো বলল, তখন আনিতা যেন আকাশ থেকে পড়ল। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। ভাবি, তুমি কি বলতেছ? আমি যা বলতেছি ভালো ভেবেই বলতেছি। এটা কিভাবে সম্ভব? মাহিন তো আমার দেবর। মৃণালিনী অনেক বোঝানোর চেষ্টা করল। ডিভোর্সের কথা বলল, মাহিনের ভালোবাসা, দায়িত্ববোধ আর বাবুর প্রতি মায়ার কথা বলল। মাসুদ তেমন কথা বলছিল না। সে শুধু মাঝে মাঝে মাথা নেড়ে মৃণালিনীর কথায় সম্মতি জানাচ্ছিল। কিন্তু এতসব কথা বলার পরও আনিতাকে রাজি করানো গেল না। সে বারবার একই কথা বলল, না ভাবি, আমি পারব না। শেষ পর্যন্ত মাসুদ মৃণালিনীর দিকে তাকিয়ে হালকা ইঙ্গিত দিল। মৃণালিনীও বুঝে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আজ থাক, পরে আবার কথা বলব। এরপর তারা দুজন ঘর থেকে বের হয়ে গেল। কেটে গেল বেশ কয়েকটি দিন। মাহিন আর আসল না, একবারও না। আগের সপ্তাহে কয়েকবার যে ছেলেটাকে মাসুদদের উঠোনে দেখা যেত, সে যেন হঠাৎ করেই হারিয়ে গেল। প্রথম প্রথম আনিতা বিষয়টা গুরুত্ব দেয়নি। কিন্তু দিন যত যেতে লাগল, ততই ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করল। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেল বাবুর মধ্যে। বাবু প্রায়ই দরজার দিকে তাকিয়ে থাকত। কেউ এলে দৌড়ে যেত। কিন্তু মাহিনকে না পেয়ে কাঁদতে শুরু করত। অনেক সময় খেলনাগুলো নিয়ে বসে থাকত, যে খেলনাগুলো মাহিন এনে দিয়েছিল। এসব দেখে আনিতার বুকটা মোচড় দিয়ে উঠত। সে বুঝত বাবু মাহিনকে খুঁজছে। মৃণালিনীও বুঝত, মাসুদও বুঝত। কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারত না। অন্যদিকে মাহিনের অবস্থাও ভালো ছিল না। সে যতই নিজেকে দূরে রাখতে চাইছিল, ততই যেন ভিতর থেকে ভেঙে পড়ছিল। রাত হলেই তার মনে পড়ত বাবুর কথা। সেই ছোট্ট হাত, সেই নিষ্পাপ মুখ, সেই ডাক। কখনো কখনো মাঝরাতে ঘুম ভেঙে যেত। মনে হতো বাবু কাঁদছে, মনে হতো তাকে ডাকছে। দিনের বেলাতেও কাজের ফাঁকে ফাঁকে বাবুর মুখটা তার চোখের সামনে ভেসে উঠত। অনেকবার সে মাসুদদের বাড়িতে যাওয়ার জন্য বের হতে চেয়েছে। কিন্তু বিয়ের আলোচনার কথা মনে পড়তেই নিজেকে আটকে ফেলেছে। এভাবে আর কতদিন?
অবশেষে একদিন সন্ধ্যায় সে নিজের মায়ের কাছে গিয়ে বসল। অনেকক্ষণ চুপচাপ থাকার পর বলল, মা। কি বাবা? তোমরা সেদিন যে কথাটা বলছিলা। মাহিনের মা চুপ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। মাহিন নিচের দিকে তাকিয়ে বলল, যদি ধর্মে কোনো সমস্যা না থাকে, যদি সমাজও মেনে নেয় ভাবির ও যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। কথাটা বলেই সে মাথা নিচু করে ফেল। মাহিনের মা বুঝতে পারলেন ছেলেটা মুখে যতই অস্বীকার করুক তার মন অনেক আগেই হার মেনেছে। এদিকে আনিতার মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছিল। বাবুর দিকে তাকালে তার বুকটা ভারী হয়ে যেত। সে অনুভব করত বাবু মাহিনকে কতটা আপন ভেবে ফেলেছে। আর সত্যি বলতে সেও মাহিনের উপস্থিতির অভাব অনুভব করতে শুরু করেছে। একদিন বিকেলে মৃণালিনীকে সে নিজেই নিজের ঘরে ডাকল। মৃণালিনী আনিতার রুমে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর আনিতা ধীরে ধীরে বলল, ভাবি, একটা কথা জিজ্ঞেস করি? বলো। বিষয়টা কি এত সহজ? সমাজ কি সত্যিই মেনে নিবে? মৃণালিনীর মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। সে বুঝে গেল আনিতার মনের বরফ গলতে শুরু করেছে। সে ধৈর্য ধরে সমাজ, পরিবার, ধর্মীয় বিধান সবকিছু বুঝিয়ে বলতে লাগল। অনেকক্ষণ কথা বলার পর আনিতা মাথা নিচু করে বসে রইল। তার গাল লাল হয়ে উঠেছিল। কণ্ঠে ছিল লজ্জা আর দ্বিধার মিশ্রণ। অবশেষে খুব আস্তে করে বলল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু বাবুর জন্য হলেও মাহিনকে দরকার। কথাটা বলেই সে মুখ ফিরিয়ে নিল। আর মৃণালিনীর মনে হল বহুদিনের অন্ধকারের পর হয়তো আনিতার জীবনে নতুন এক ভোরের আলো ফুটতে শুরু করেছে। দুই পরিবারের পক্ষ থেকেই ধীরে ধীরে সম্মতির ইঙ্গিত পাওয়া গেল। মাহিন আর আনিতা কেউই সরাসরি মুখে খুব বেশি কিছু বলেনি, কিন্তু তাদের নীরব সম্মতিই ছিল সবচেয়ে বড় উত্তর। মৃণালিনী যেন স্বস্তির নিঃশ্বাস ফেল। মাসুদের বুক থেকেও যেন অনেক দিনের একটা পাথর নেমে গেল। অবশেষে দুই পক্ষের আলোচনা শেষে চূড়ান্ত হল বিয়ের দিনক্ষণ। কিন্তু ঠিক তখনই নতুন এক বাধা এসে দাঁড়াল। সে হল হাসান। শুরু থেকেই বিষয়টা সে মেনে নিতে পারছিল না। যখনই কেউ মাহিনের কথা বলত হাসানের মুখ গম্ভীর হয়ে যেত। একদিন রাগে ক্ষোভে সে বলে উঠল, কাল সাপের বংশ কাল সাপই হয়। এক ভাই যা করছে আরেক ভাইও একদিন তাই করবে না, তার গ্যারান্টি কি? আমি কিছুতেই এই বিয়া মানি না। মাসুদ ধৈর্য ধরে ছোট ভাইকে বোঝানোর চেষ্টা করল। সব মানুষ এক রকম না হাসান। একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানো ঠিক না। কিন্তু হাসান শুনতে রাজি নয়। মৃণালিনীও অনেক বুঝাল। সে বলল, মাহিন যদি খারাপ মানুষ হতো তাহলে এতদিন বাবুর জন্য এত কিছু করত? আনিতার মুখে হাসি ফোটানোর চেষ্টা করত। কিন্তু হাসান তবুও মাথা নাড়ল। না ভাবি, আমি বিশ্বাস করি না। আমি কিছুতেই বিশ্বাস করি না। এভাবে কয়েকদিন ধরে চলতে লাগল। অবশেষে বিষয়টা গিয়ে পৌঁছাল চেয়ারম্যান রোহিত মিয়ার কানে। একদিন তিনি নিজে হাসানকে ডেকে পাঠালেন। অনেকক্ষণ ধরে বুঝালেন। অতীত আর বর্তমানের পার্থক্য বোঝালেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা হাসান, শোনো, মানুষের বিচার মানুষ তার নিজের কাজ দিয়ে করে। তার ভাইয়ের অপরাধের শাস্তি মাহিন কেন পাইবে? তুই কি সত্যি বলতে পারিস এই কয় বছরে মাহিন কখনো তোমার বোনের ক্ষতি করছে? হাসান বলল, কিন্তু এই সমাজ এসব মেনে নিবে? চেয়ারম্যান হালকা নড়ে চড়ে বসে বলতে লাগলেন, সমাজ? আচ্ছা, এই সমাজ কয়দিন তোর বোনের খবর নিয়েছে? যখন দিনের পর দিন তোর বোন ধুকরে কেঁদে দিন পার করেছে, কয়দিন সমাজ তোদের বাড়ির উঠোনে গিয়েছে? ইমতির এই জঘন্যতম কাজের বিচার কি এই সমাজ করেছে? হাসান চুপ করে রইল। চেয়ারম্যান আবার বললেন, আমি বরং আশার প্রদীপ দেখছি। মেয়েটা যখন বাঁচার আশা হারাইয়া ফেলছিল তখন এই ছেলেটার কারণেই আবার একটু একটু করে হাসতে শিখছে। সবচেয়ে বড় কথা, বাবুটাও মাহিন ছাড়া থাকতে পারে না। তুই যদি সত্যিই তোর বোনের সুখ চাস তাহলে রাগের চেয়ে তার ভবিষ্যৎটা বড় করে দেখ। তাছাড়া সমাজের বিষয় নিয়ে ভাবিস না। হাসান মাথা নিচু করে বসে রইল। সেদিন আর কোনো উত্তর দেয়নি। কিন্তু তার মন ধীরে ধীরে নরম হয়ে এসেছিল। অবশেষে অনেক বোঝানো, অনেক আলোচনা আর অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সে আর বাধা দিল না।
ভরা আশায়ের শেষ দিকে এক শুক্রবার বিকেলে সম্পন্ন হল মাহিন ও আনিতার বিয়ে। বাড়িতে খুব বড় আয়োজন ছিল না, তবুও ছিল এক ধরনের প্রশান্তি, একটি ভাঙা জীবনের নতুন করে শুরু করার চেষ্টা। মৃণালিনীর চোখে সেদিন আনন্দের অশ্রু ছিল, মাসুদের বুক ভরে গিয়েছিল স্বস্তিতে। হাসানও দূরে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল। আর আনিতা, তার বুকের ভেতর ভয়, লজ্জা, সংকোচ আর অজানা ভবিষ্যতের মিশ্র অনুভূতি কাজ করছিল। তবুও সে বিশ্বাস করতে শুরু করেছিল, হয়তো জীবন তাকে আরেকটি সুযোগ দিয়েছে, হয়তো এবার সে একটু শান্তি পাবে। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সত্য হল, মানুষ ভবিষ্যৎ জানে না। কেউ জানত না হাজার হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার একটি কারাগারে ইমতির মুক্তির দিনও ঘনিয়ে এসেছে। আনিতার ডিভোর্সের কাগজপত্র আইনজীবীর মাধ্যমে অস্ট্রেলিয়ায় ইমতির সর্বশেষ ঠিকানায় পাঠানো হয়েছিল। কিন্তু তখন ইমতি সেই ঠিকানায় ছিল না, কারণ সে কারাগারে বন্দী ছিল। অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার নিবন্ধিত ঠিকানায় আসা গুরুত্বপূর্ণ আইনি কাগজপত্র যাচাই করে শেষ পর্যন্ত কারাগারেই তার হাতে পৌঁছে দেয়, কারণ ইমতি কারাগারে ছিল। তবে এই খবর বাংলাদেশে কেউ জানত না। মাসুদ, হাসান, মৃণালিনী কিংবা মাহিন কেউই জানত না যে ডিভোর্সের কাগজ ইমতির হাতে পৌঁছে গেছে। সবাই শুধু এটাই জানত যে ডিভোর্সের কাগজ ইমতির ঠিকানায় পৌঁছেছে। কারণ ইমতির সাথে মাসুদ, আনিতা, মাহিন সবার যোগাযোগ বন্ধ ছিল। কারণ ইমতির নাম্বার বন্ধ ছিল। কারাগারে যাওয়ার কারণে পুলিশ ইমতির মোবাইল জব্দ করে বন্ধ রেখেছে, এটাও কেউ জানত না। সবাই ভাবত ইমতি মারিয়াকে নিয়ে সুখে আছে বিদায় নিজে থেকেই যোগাযোগ বন্ধ রেখেছে। অন্যদিকে ঠিক সেই সময় মাহিনের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। ফোনের সঙ্গে হারিয়ে যায় তার পুরনো সিমটিও। পরে সিমটি পুনরায় তুলতে গিয়ে জানা যায়, সেটি মাহিনের নিজের নামে নিবন্ধিত ছিল না। বহু বছর আগে কার নামে সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটাও মাহিন নিশ্চিতভাবে জানত না। মাহিন শুধু জানত এটা তার নামে রেজিস্ট্রেশন করা। তবে তার এ জানা সঠিক ছিল না। সে এতদিন ভুল জেনে আসতেছিল, কারণ সিমটির বয়স হয়েছিল দীর্ঘদিন। ফলে সেই নম্বর আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে সে নতুন একটি নম্বর ব্যবহার শুরু করে। এদিকে ডিভোর্সের পর আনিতাও নিজের পুরনো নম্বরটি বন্ধ করে দেয়। অতীতের সব স্মৃতি থেকে দূরে থাকতে সে আর সেই নম্বর ব্যবহার করেনি। ফলে কারাগারে বসে ইমতি যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়, কারণ তার মুখস্থ ছিল শুধু মাহিন ও আনিতার পুরনো নম্বর। একটি নম্বর হারিয়ে চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল, আর অন্যটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছিল। এই কারণেই বাংলাদেশের কারো সঙ্গে যোগাযোগ করতে না পেরে ইমতি সম্পূর্ণ অন্ধকারে রয়ে যায়। মাহিনের বিয়ে, বাবুর বেড়ে ওঠা কিংবা গ্রামের কোনো খবরই তার কানে পৌঁছায়নি। কেউ জানত না খুব শীঘ্রই ইমতি নিজের গ্রামে ফিরে আসবে। কেউ জানত না অতীতের সেই চাপা আগুন আবারও একবার জ্বলে উঠবে। সেদিন নতুন সংসারের স্বপ্নে বিভোর ছিল সবাই। কিন্তু ভাগ্য নির্বে অন্য এক অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছিল। একটি অধ্যায় যার জন্য প্রস্তুত ছিল না মাহিন, প্রস্তুত ছিল না আনিতা, প্রস্তুত ছিল না মাসুদ, মৃণালিনী কিংবা হাসান। আর সবচেয়ে বেশি প্রস্তুত ছিল না ইমতি নিজেই। ইমতির সাথে যোগাযোগের জন্য অস্ট্রেলিয়ায় থাকা মাহিনদের এলাকার ফাহিমের সাথেও মাহিন যোগাযোগের চেষ্টা করেছিল। এই সেই ফাহিম যার মাধ্যমেই আনিতা ইমতির দ্বিতীয় বিয়ের খবর পেয়েছিল। কিন্তু ফাহিম অস্ট্রেলিয়া থেকে ডেনমার্ক চলে গিয়েছিল। মুবিনের নাম্বার বন্ধ থাকায় মাহিনের অনুরোধে ফাহিম মারিয়ার নাম্বারেও কল দিয়েছিল, কিন্তু মারিয়া অনেক আগেই তুর্কিতে চলে গিয়ে তুরস্কের নাম্বার ব্যবহার করায় মারিয়ার সাথে যোগাযোগ করতে পারেনি ফাহিম। দীর্ঘ 4 বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেল ইমতি। কারাগারের প্রতিটি দিন তার কাছে ছিল শাস্তির চেয়েও বড় এক যন্ত্রণা। নিজের ভুল, নিজের সিদ্ধান্ত আর আনিতার মুখ বারবার তার চোখের সামনে ভেসে উঠত। কারাগারের প্রতিটি রাত তাকে নিজের ভুলের কথা মনে করিয়ে দিয়েছে। কত শত রাত সে নির্ঘুম কাটিয়েছে, কতবার দেয়ালের দিকে তাকিয়ে আনিতার মুখ কল্পনা করেছে, তার কোনো হিসাব ছিল না। কারাগারের নির্জন কক্ষে বসে বসে সে শুধু একটাই স্বপ্ন দেখত, একদিন মুক্তি পাবে, দেশে ফিরবে, আনিতার সামনে দাঁড়িয়ে সব ভুলের জন্য ক্ষমা চাইবে। ভালো আচরণ এবং সংশোধনের লক্ষণ দেখে কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। কিন্তু মুক্তি পেলেও তার জীবনে আর কিছু অবশিষ্ট ছিল না। অস্ট্রেলিয়ায় তার হোটেল নেই, ব্যাংক ব্যালেন্স নেই, মারিয়া নেই, স্বপ্ন নেই, আশা নেই। শুধু আছে এক বুক অনুশোচনা।
অবশেষে একদিন সে বিমানে চড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। সারা পথ তার মনে শুধু একটি নাম ঘুরপাক খাচ্ছিল, আনিতা। সে মনে মনে ভাবছিল, হয়তো অনেক কিছু বদলে গেছে, হয়তো অনেক অভিমান জমেছে, কিন্তু একবার যদি আনিতার সামনে দাঁড়াতে পারে, তাহলে সব খুলে বলবে, ক্ষমা চাইবে, নতুন করে শুরু করবে। এই আশাতেই সে বাড়ির উঠোনে পা রাখল। বাড়ির উঠোনে পা রাখতেই একটি ছোট্ট ছেলেকে খেলতে দেখল, বয়স 4 বছরের মতো। উঠোন জুড়ে দৌড়াচ্ছে আর হাসছে। ঠিক তখনই বারান্দা থেকে বের হয়ে এল তার মা। 4 বছর পর ছেলেকে সামনে দেখে বৃদ্ধা মায়ের চোখ ভিজে উঠল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, তুই আইছিস? কোথায় ছিলি বাবা এতদিন? কেন যোগাযোগ করিসনি আমাদের সাথে? এই মাহিন, এদিকে আয়, দেখ তোর ভাই এসেছে। ইমতি মাকে জড়িয়ে ধরে রাখল ঠিকই, মায়ের কোনো প্রশ্নের উত্তর সে দিল না, কারণ তার মন ছিল অন্যদিকে। সে ব্যাকুল হয়ে বলল, আম্মা, আনিতা কই? ও কেমন আছে? ঠিক তখনই পাশের ঘরের দরজা খুলে গেল। প্রথমে বের হয়ে এল মাহিন, তারপর বের হয়ে এল আনিতা। 4 বছর পর আনিতাকে দেখে ইমতির বুকের ভেতরটা কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল। সে প্রায় দৌড়ে আনিতার দিকে এগিয়ে যেতে লাগল। আনিতা, তুমি এখানে? আমি জানতাম, আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবা। দেখো, আমি ফিরে আসছি। আমি জানতাম ওই ডিভোর্সের কাগজ মিথ্যা ছিল। আমি তোমার জন্যই ফিরে এসেছি। কিন্তু ঠিক তখনই ইমতির সামনে দেওয়ালের মতো দাঁড়াল মাহিন। খবরদার, আর এক পা সামনে বাড়াইবা না। ইমতি থমকে দাঁড়াল। মাহিন, সর, ও আমার স্ত্রী। মাহিনের কণ্ঠ শক্ত হয়ে উঠল। স্ত্রী? কোন মুখে এই কথা বলতেছ? যখন বিদেশে আরেকটা বিয়া করছিলা তখন মনে ছিল না স্ত্রী? যখন রাতের পর রাত মায়াডা কান্না করেছিল তখন কোথায় ছিলা? যখন দিনের পর দিন তোমার চিন্তায় না খেয়ে না ঘুমিয়ে একটা জীবন্ত লাশে পরিণত হয়ে গেছিল মেয়েটা, তখন এই ভালোবাসা আদিক্ষেতা কোথায় ছিল? ইমতি কাপা কণ্ঠে বলল। মাহিন, আমার পুরো কথাটা শুন। আমি ভুল করছি। আমি অনেক বড় ভুল করছি। আমারে একবার বুঝার চেষ্টা কর। কিন্তু মাহিন তাকে থামিয়ে দিল। না ভাইয়া, যত কিছুই বুঝাও, বড্ড দেরি হয়ে গেছে। অনেক বেশি দেরি। এই একটা বাক্য যেন ইমতির বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। কথার পুরো মর্ম সে বুঝতে পারল না, তবু মনে হলো কিছু ঘরমিল হয়ে গেছে। ইমতি শ্বাস ছেড়ে আবার বলল, মাহিন ভাই আমার, আনিতার সাথে একটু কথা বলতে দে আমাকে। আমি তোদের সব বলতেছি। এটা বলেই ইমতি আনিতার হাত ধরতে গেল। ঠিক এমন সময় মাহিন যা বলল তাতে ইমতির পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। খবরদার, আমার স্ত্রীর দিকে হাত বাড়াবে না ভাই। আনিতার দিকে হাত বাড়ানো ইমতি থমকে গেল। স্ত্রী? স্ত্রী মানে? এই মাহিন, স্ত্রী মানে? হ্যাঁ, স্ত্রী। আনিতা এখন তার স্ত্রী। ইমতি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখন ছোট্ট ছেলেটা দৌড়ে এসে আনিতার পাশে দাঁড়াল। ইমতি অবাক হয়ে জিজ্ঞেস করল, এই বাচ্চাটা কার? অনেকক্ষণ কেউ উত্তর দিল না। অবশেষে তার মা চোখ মুছতে মুছতে বললেন, ও তোর ছেলে। মুহূর্তেই ইমতির মাথার উপর আকাশ ভেঙে পড়ল। নিজের সন্তান, নিজের রক্ত। 4 বছর পর সে প্রথম দেখল। কিন্তু সেই সন্তান তাকে চেনে না। সে ধপ করে মাটিতে বসে পড়ল। এটা হতে পারে না। ইমতি চিল্লিয়ে বলতে লাগল, এসব বিশ্বাস করি না আমি। আনিতা আমার স্ত্রী। তুই আমার ভাই হয়ে কিভাবে তাকে বিয়ে করলি? তোমার স্ত্রী? কিছুটা হেসে পাল্টা প্রশ্ন করল মাহিন। হ্যাঁ, আমার স্ত্রী। কিসের স্ত্রী? ডিভোর্স পেপারের পরও আনিতা কি করে তোমার স্ত্রী হয়? খবরদার, আনিতাকে ভুলেও আর নিজের স্ত্রী দাবি করবে না। নয়তো তুমি যে আমার ভাই সেটা আমি ভুলে যাব। কথাগুলো আগুনের ফুলকির মতো শরীরে এসে লাগছিল ইমতির। হাউমাউ করে কাঁদতে লাগল সে। তারপর উঠে গিয়ে নিজের মায়ের পা জড়িয়ে ধরল। আম্মা, তুমি কিছু একটা করো। আমার সংসারটা ফিরাইয়া দাও। আমি ভুল করছি আম্মা। আমি আর এমন করমু না। বৃদ্ধা মা শুধু কাঁদছিলেন। তার কাছেও কোনো উত্তর ছিল না।
এরপর ইমতি মাহিনের সামনে গিয়ে দাঁড়াল। চোখে পানি, কণ্ঠে কান্না। মাহিন, তুই আমার ছোট ভাই। আমি তোরে অনুরোধ করি, আমার আনিতারে ফিরাইয়া দে। আমি তোর পায়ে ধরি। এই বলে সত্যিই সে মাহিনের পা ধরে ফেল। মাহিন তাড়াতাড়ি তাকে উঠিয়ে দিল। তার নিজের চোখও ভিজে উঠেছিল। কিন্তু সে শুধু বলল, ভাইয়া, কিছু কিছু জিনিস একবার ভাঙলে আর জোড়া লাগে না। কিসের ভুল করেছ তুমি? মানুষ পরীক্ষার খাতায় ভুল করে নিজের রেজাল্ট বদলে ফেলে। ব্যবসা বাণিজ্যে ভুল করে নিজের আর্থিক অবস্থা বদলে ফেলে। আর তুমি কিনা একটা পরিবারকেই বদলে দিলে। ইমতি মাহিনকে বুঝাতে না পেরে আনিতার দিকে এগিয়ে গেল। তার চোখে তখন শেষ আশার আলো। সে কাঁদতে কাঁদতে বলল, আনিতা, তুমি তো আমারে ভালোবাসতা। তুমি তো আমারে ফিরাইয়া দিবা না। আমি জানি। তুমি বলো এইসব মিথ্যা। তুমি বলো তুমি এখনো আমারই আছো। আনিতা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখেও পানি জমে উঠল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে বলল, কোথায় ছিল তোমার এই ভালোবাসা? যখন বিদেশে আরেকটা বিয়া করছিলা তখন একবারও আমার কথা মনে হয় নাই? যখন আমি রাতের পর রাত কান্না করছি, তোমার লগে কথা বলার জন্য রাতের পর রাত ছটফট করছি, পৃথিবী যখন আমার জন্য ছোট হয়ে আসতেছিল, তখন মনে হয় নাই? তখন কোথায় ছিল তোমার এই দর্দ? বিদেশে সুন্দরী মেয়ে পেয়ে আমাদের ৬ বছরের পবিত্র সম্পর্ককে ভুলে যেতে একবারও হৃদয় কাঁপেনি তোমার? যখন আমার কোল জুড়ে তোমার সন্তান আসতেছিল তখন মনে হয় নাই? তুমি আমারে স্ত্রী হিসেবে হারাও নাই ইমতি। তুমি আমারে মানুষ হিসেবেও হারাইছিলা। আমি তোমার জন্য অপেক্ষা করছি। অনেক করছি। কিন্তু একসময় বুঝছি অপেক্ষা করলেও তুমি আর ফিরবা না। আজ তুমি ফিরছ। কিন্তু আমার জীবনও থেমে থাকে নাই। বিধাতা কাউকে কখনো অসুখী রাখেন না ইমতি। আমি ভালো আছি, বড্ড ভালো আছি। কথাগুলো বলেই আনিতা ঘরের ভিতরে চলে গেল। প্রতিটি কথা যেন ইমতির বুকের ভেতর আঘাত করছিল। সে আর কিছু বলতে পারল না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল। সেদিনের পর শুরু হল তার জীবনের সবচেয়ে অপমানজনক সময়। সে মেম্বারের কাছে গেল। চেয়ারম্যানের কাছে গেল। মসজিদের ইমামের কাছে গেল। গ্রামের গণ্যমান্য মানুষের কাছে গেল। কারো হাত ধরল। কারো পা ধরল। কাঁদতে কাঁদতে বলল, আপনারা একটা ব্যবস্থা করেন। আমার সংসারটা ফিরাইয়া দেন। আমি ভুল করছি। আমি শাস্তি পাইছি। এখন আমারে বাঁচান। কিন্তু সবাই একই উত্তর দিল, অনেক দেরি কইরা ফেলছ ইমতি। অনেক দেরি। আর কিছু কিছু জিনিস সময় চলে গেলে আর কখনো ফিরে আসে না। সেদিনের পর থেকে ইমতির জীবন যেন এক জীবন্ত কারাগারে পরিণত হল। অস্ট্রেলিয়ার কারাগার থেকে সে মুক্তি পেয়েছিল ঠিকই, কিন্তু গ্রামের এই ছোট্ট বাড়িটাই তার জন্য আরও বড় কারাগার হয়ে উঠল। দিনের বেলায় কোনোভাবে নিজেকে সামলে রাখতে পারলেও রাত হলেই শুরু হতো তার নরকযন্ত্রণা। নিজের ঘরে শুয়ে থাকত সে। পাশের ঘরে থাকত মাহিন আর আনিতা। মাঝে মাঝে তাদের হাসির শব্দ ভেসে আসত। কখনো বাবুর খিলখিল হাসি, কখনো আনিতার মৃদু কণ্ঠ, কখনো মাহিনের হাসি মেশানো গল্প। সেই শব্দগুলো অন্য কারো কাছে সুখের শব্দ হতে পারে, কিন্তু ইমতির কাছে সেগুলো ছিল আগুনের মতো। প্রতিটি হাসি যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধত। প্রতিটি শব্দ যেন তাকে মনে করিয়ে দিত, এসব একদিন তার ছিল, আজ আর নেই। রাত গভীর হলে সে বিছানায় থাকতে পারত না। নিঃশব্দে ঘর থেকে বের হয়ে যেত। হেঁটে হেঁটে চলে যেত গ্রামের সেই পুরনো পুকুর পাড়ে, যে পুকুর পাড়ে বসে একদিন আনিতার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। যে পুকুর পাড়ে বসে বলেছিল, তোমাকে ছাড়া আমি বাঁচব না গি। আজ সেই জায়গাতেই বসে সে কান্না করত। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। কখনো নিজের মাথায় নিজেই আঘাত করত। কখনো ফিসফিস করে বলত, আনিতা, আমি ভুল করছি। আমারে একবার মাফ কইরা দাও। কিন্তু সেই কথা আর কারো কানে পৌঁছাত না। ধীরে ধীরে তার খাওয়া দাওয়া কমে গেল। মা বারবার খেতে ডাকতেন। সে বলত, পরে খামু। কিন্তু সেই পরে আর আসত না। একসময় দিনে একবার খেত। তারপর কখনো কখনো সেটাও না।
চোখের নিচে কালো দাগ পড়ে গেল। মুখ শুকিয়ে গেল। শরীর ভেঙে পড়তে লাগল। অন্যদিকে মাহিন ও আনিতা নিজেদের জীবন নিয়ে এগিয়ে যেতে লাগল। মাহিন কখনো ইচ্ছা করে ইমতিকে কষ্ট দিত না। কিন্তু বাস্তবতাই ছিল ইমতির সবচেয়ে বড় শাস্তি। যে সুখের সংসার একদিন তার ছিল, আজ সে কেবল দূর থেকে সেই সংসারকে দেখতে পারে। স্পর্শ করতে পারে না। ফিরে পেতে পারে না। এরই মধ্যে পুরনো হৃদরোগ আবার মাথাচাড়া দিয়ে উঠল। কারাগারে থাকাকালীন অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা আর উদ্বেগের কারণে তার হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তার বিশ্রাম নিতে বলেছিল। কিন্তু বিশ্রাম নেওয়ার মতো শান্তি তার জীবনে আর অবশিষ্ট ছিল না। দিনের পর দিন কষ্ট, অনুশোচনা আর না বলা কান্না তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। একদিন বিকেলে আকাশটা অদ্ভুত রকমের মেঘে ঢেকে গেল। চারদিকে হালকা বাতাস বইছিল। দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। ইমতি সেদিনও চুপচাপ হাঁটতে হাঁটতে চলে গেল সেই পুরনো পুকুর পাড়ে, যেখানে একসময় আনিতার সঙ্গে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। পুকুরের পানির দিকে তাকিয়ে সে অনেকক্ষণ বসে রইল। তার চোখে তখন অশ্রু। মনে তখন হাজারো স্মৃতি। আনিতার হাসি, আনিতার অভিমান, আনিতার কান্না, সবকিছু একসঙ্গে ভেসে উঠছিল। হঠাৎ তার বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হল। সে বুক চেপে ধরল। শ্বাস নিতে কষ্ট হতে লাগল। চারপাশ ঝাপসা হয়ে আসতে লাগল। বৃষ্টি শুরু হয়ে গেছে তখন। আকাশের অশ্রু আর তার চোখের অশ্রু এক হয়ে যাচ্ছিল। মাটিতে লুটিয়ে পড়ার আগে সে শুধু একবার ফিসফিস করে বলল, আনিতা, আমারে মাফ কইরা দিও। এরপর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। চিরতরে। পরদিন ভোরে গ্রামের কিছু মানুষ পুকুর পাড়ে তার নিথর দেহ দেখতে পায়। খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। ইমতির মা ছেলের লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। মাহিনও স্তব্ধ হয়ে যায়। আর আনিতা খবরটা শুনে অনেকক্ষণ নিশ্চুপ বসেছিল। তার বুকের ভেতর কেমন একটা চাপা ব্যথা অনুভূত হয়েছিল। কারণ সবকিছুর পরও একসময় ইমতি ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তার সন্তানের বাবা। তার প্রথম ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা বহু আগেই ভেঙে গিয়েছিল। অনেক কান্না, অনেক অপেক্ষা আর অনেক কষ্টের ভেতর দিয়ে। তার সাজানো গোছানো স্বপ্ন পবিত্র ফুল হয়ে অকালে ঝরে গিয়েছিল। অকালে ঝরে যাওয়া ফুলের মতো তার সংসার ঝরে গিয়েছিল বহু আগেই। তাই সে ভেঙে পড়ল না। চিৎকার করে কাঁদল না। শুধু নিঃশব্দে চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সন্ধ্যার আগে ইমতিকে গ্রামের কবরস্থানে দাফন করা হল। মাটি চাপা পড়ল তার সমস্ত স্বপ্ন, সমস্ত অনুশোচনা, সমস্ত না বলা কথা। আর এভাবেই শেষ হল এক মানুষের গল্প। যে মানুষটি ভালোবাসা পেয়েও তার মূল্য বুঝতে পারেনি। যে মানুষটি ভুলের মাসুল দিতে দিতে জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। কিছু ফুল ঝরে যায় ঋতু শেষ হওয়ার আগে। কিছু ভালোবাসা হারিয়ে যায় ক্ষমা পাওয়ার আগেই। আর কিছু অনুশোচনা মানুষের বুকের ভেতর রয়ে যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। দূরে দাঁড়িয়ে থাকা দুইজন বলতেছিল, আহ, কত সুন্দর জীবন ছিল ছেলেটার। কারো সুখে আগুন লাগালে বিধাতা তারে কখনোই ক্ষমা করেন না। ইমতি ছেলেটা বুঝি তার পাপের প্রায়শ্চিত্ত এভাবেই করে গেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন অধ্যায়ে, নতুন কোনো স্বপ্ন, নতুন কোনো সংসার, নতুন কোনো জীবনের সংগ্রাম নিয়ে।